আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি গণিত বিষয়ের দ্বাদশ শ্রেণীর বা একই সাথে একাদশ শ্রেণীরও বলতে পারো সীমা বা লিমিটের যে ইউনিটটি তোমাদের আছে, সেই লিমিটের চ্যাপ্টারটি নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। আমি সীতানাথ সেন, শিক্ষক, দেওপাড়া চম্পামণি উচ্চ বিদ্যালয়। এখন আমি তোমাদের সাথে লিমিটের একদম প্রাথমিক যে ধারণা, সেই ধারণা নিয়ে তোমাদের সাথে আমি এখন আলোচনা করছি। তোমরা মন দিয়ে শোনো। আশা করি তোমাদের এই ভিডিওটি দেখার পর লিমিট সম্বন্ধে খানিকটা ধারণা পরিষ্কার হবে এবং তা থেকে তোমরা কিন্তু তোমাদের যে অধ্যায়ের অঙ্কগুলি আছে সেগুলি করতে পারবে। আমি তাহলে এখন লিমিটের আলোচনা শুরু করছি, তোমরা মন দিয়ে শোনো। প্রথমেই আমাদের লিমিট বা সীমা, তার যে গোড়ার কথা, সে গোড়ার কথা নিয়ে কিছু একটু আলোচনা করি। সীমার যে ধারণা, সেই সীমার ধারণা কলনবিদ্যার মৌলিক ও গুরুত্বপূর্ণ ভিত্তি। লিমিটের ধারণা থেকেই কিন্তু আমাদের যে ক্যালকুলাস বা কলনবিদ্যা, সেই কলনবিদ্যার যে মৌলিক এবং গুরুত্বপূর্ণ ভিত্তি হলো লিমিট। এবং কলনবিদ্যার বিকাশে সীমার ধারণা এক অপরিহার্য ভূমিকা পালন করে। ক্যালকুলাসের উপরে লিমিটের যে ভূমিকা তা অপরিহার্য। প্রকৃতপক্ষে সীমা এবং তার আনুষঙ্গিক ধারণার উপর ভিত্তি করেই কলনবিদ্যার শক্তিশালী ও সুন্দর কাঠামোটি গড়ে উঠেছে। কলনবিদ্যার যে স্টেপ বাই স্টেপ আগিয়েছে এবং তার যে এত উন্নতি হয়েছে, একটা সুন্দর কাঠামো তৈরি হয়েছে, তার ভিত্তিটা হলো লিমিট। কোনো বিশেষ মুহূর্তে গতিশীল কণার বেগ বা ত্বরণ, যে একটা কণার একটি কোনো মুহূর্তে তার বেগ কত, ত্বরণ কত, সেইগুলো নির্ণয় করার ক্ষেত্রে, বা বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক কোনো নির্দিষ্ট বিন্দুতে অপেক্ষকের অবকলন যোগ্যতা, সেটা ডেরিভেবল কিনা, এইগুলো নির্ণয় করার জন্যে লিমিটের যে প্রয়োজনীয়তা, এই লিমিটকে বাদ দিয়ে এগুলো কিন্তু করাটা সম্ভব নয়। আমরা এই অধ্যায়ে সীমা বা লিমিট ও তার সম্পর্কিত বিবিধ প্রাথমিক বিষয় সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। সীমার প্রাথমিক ধারণা, সীমাটা কোথা থেকে, লিমিটটা কোন জায়গা থেকে আমাদের মনের মধ্যে এসে উঁকি দিল, সেই জায়গাটা একটু প্রথমে বলে দিই। দেখো, অপেক্ষক বা ফাংশান, এই যে ফাংশানের চ্যাপ্টারে তোমরা দেখেছো কোনো একটা ফাংশান যে সমস্ত পয়েন্টেই সেটা সংজ্ঞাত হবে এমনটা কিন্তু হয় না। এমন কিছু পয়েন্ট থাকে সেখানে কিন্তু সেই যে ফাংশানটা বা অপেক্ষকটা সেটা অসংজ্ঞাতও হতে পারে। যেমন মনে করি একটা এফএক্স অপেক্ষক, সেটা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অসংজ্ঞাত। এখন আমাদের প্রশ্ন, এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অসংজ্ঞাত, এটা তো ঠিক আছে যে অসংজ্ঞাত, মানে সেই বিন্দুতে এক্স ইকুয়াল এফএক্সে এক্সের জায়গায় এ বসালে আমরা কোনো বাস্তব মান পাচ্ছি না, তাই সেটা অসংজ্ঞাত। কিন্তু আমাদের এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে অসংজ্ঞাত আমরা জানলাম, তো এই অসংজ্ঞাত এটা জানার পরেই কি তাহলে আমাদের ভাবনার শেষ হয়ে গেল? এরপরে কি তাহলে অসংজ্ঞাত বলে আর সেখানে আর কোনো কিছু পথ খোলা গেল না? এইটাই হলো আমাদের ভাবনার বিষয়। ঠিক তাই, এই যে থমকে যাওয়া থেকেই একটা নতুন পথের শুরু হলো। এই অপেক্ষকটি, এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অসংজ্ঞাত, ঠিক আছে, কিন্তু এক্সের মান যদি আমরা ওই যে এ বসাতে পারছি না, এফএক্সে এ বসিয়ে সংজ্ঞাত কোনো আমরা এফ অফ এ পাচ্ছি না, কিন্তু আমরা এক্সের মানটা এর যদি নিকট থেকে নিকটতর যায়, তাহলে আমরা দেখব যে ওই এফএক্সের ভ্যালুটা কোনো কি একটা বাস্তব মানের দিকে একই রকমভাবে যেতে চাইছে, এফএক্সের মান কোনো একটি নির্দিষ্ট বাস্তব মানের কাছাকাছি আসতে চাইছে। হ্যাঁ, একথা ঠিক
যেটা সবসময় নাও হতে পারে। আমরা যে সবসময় কোনো একটা নির্দিষ্ট মানের দিকে এফএক্স যেতে চাইবে, এক্সের ভ্যালুটা এর দিকে যত কাছাকাছি যাব, এফএক্সের ভ্যালুটাও ঠিক কোনো একটা বাস্তব মানের দিকে যে সবসময় যেতে চাইবে এমনটা নাও হতে পারে, কিন্তু যেতে চাইছে কি না এটা তো আমরা দেখতে পারি। এই যে পর্যবেক্ষণ, এই যে বিষয়টা যে এক্স ইকুয়ালস টু এতে এফ অফ এটা আমরা পেলাম না, কিন্তু আমরা এক্সের ভ্যালুটা যদি একদম এর কাছাকাছিতে যাই, তাহলে এফএক্সের মানটা কোনো বাস্তব ভ্যালুর কাছাকাছি যেতে চাইছে কি না সেইটা আমরা নিয়ে ভাবনা চিন্তা যে পর্যবেক্ষণ, সেইখান থেকেই গণিতবিদরা এই সীমার ধারণা বা কনসেপ্ট অফ লিমিট তার অবতারণা করলেন। এখন আমরা প্রথমেই দেখি যে ওই যেটা বলছিলাম যে এক্স এর খুব কাছাকাছি আসতে চাইছে, তার মানে এক্স হলো একটি চলরাশি, সেই চলের সীমা, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরি একটি বাস্তব চলরাশি এক্স, সে কতগুলো ভ্যালু নিতে যাচ্ছে। এক্সের ভ্যালু 1.9, 1.99, 1.999, 1.9999 এইভাবে যদি আগাতে থাকে, এইগুলো যদি গ্রহণ করতে থাকে ওই এক্স তার এই ভ্যালুগুলো, তাহলে স্পষ্টতই এই মানগুলি পরপর গ্রহণ করার ফলে আমরা দেখতে পাচ্ছি একটা বাস্তব মান, এই যে 1.9, দেখো 2-এর প্রায় কাছাকাছি, 1.99 আরও কাছাকাছি, 1.999 আরও 2-এর কাছাকাছি। এইভাবে কিন্তু যত এইরকমভাবে ভ্যালুগুলো নিতে যাচ্ছে, এক্সটা কিন্তু তত 2-এর একদম নিকট থেকে নিকটতর হয়ে যাচ্ছে। তার মানে এক্স থেকে 2-এর ডিস্টেন্সটা, পার্থক্যটা তত আস্তে আস্তে কমে আসছে। এমনকি আমরা যদি কোনো একটা খুব অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ঠিক করে দিই, আমরা এক্সের ভ্যালুটা কিন্তু 2-এর এত কাছে নিয়ে যেতে পারবো, ওই যে ঠিক করে দেওয়া একদম অতি ক্ষুদ্র একটা সংখ্যা, তার চাইতেও কিন্তু আমরা ডিফারেন্সটা, এক্সের সঙ্গে 2-এর ডিফারেন্সটা তার চাইতেও কমাতে পারি। ধরো আমি বলছি যে এক্স আর 2-এর তোফাতটা কি 0.00 করে 10টা 0.1 থেকে কমাতে পারি? নিশ্চয়ই পারি। আমরা সেই রকমভাবে এক্সটা নেবো যেটা 2-এর থেকে ডিফারেন্সটা ওই 0.1001। আমরা যত ছোটই ভাবি, যত অতি ক্ষুদ্র একদম সংখ্যা যদি আমরা একটা ভাবি বাস্তব সংখ্যা, এক্সের সঙ্গে 2-এর ডিফারেন্সটা কিন্তু তার চাইতেও আমি কম করতে পারি। তার মানে আমরা বলতে পারি যে এক্সের মান 2-এর অভিমুখী, 2-এর দিকে যাচ্ছে, কিন্তু সবসময় এক্সের মানটা 2-এর থেকে কিন্তু কম। দেখো 1.2, 1.9, 1.9, 1.99, 1.999, 1.9999 এরকমভাবে যত যাচ্ছে 2-এর দিকে যাচ্ছে, কিন্তু এরা সবাই কিন্তু 2-এর থেকে কম। এই যে 2-এর চেয়ে কম হলো কিন্তু 2-এর অভিমুখ হলো, এইটাকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করি কিভাবে? গণিতের ভাষায় এইটাকেই বলা হয় লিমিট এক্স, তারপর দেখো একটা অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটাকে বলা হয় টেন্স টু, এক্স টেন্স টু 2-0। এই -0 মানে হচ্ছে 2-এর চাইতে একটু হলেও কম, এই জন্যে -0টা ব্যবহার করা হয়, বা শুধু মাইনাস, এক্স টেন্স টু 2- প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 2-এর চাইতে কম কিন্তু 2-এর অভিমুখে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যদি এক্স এর মানগুলো এইরকম নিই, 2.1, 2.01, 2.001, 2.0001, এইভাবে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে যদি এক্সটা এইরকম মানগুলো গ্রহণ করতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই মানগুলো পরপর গ্রহণ করার ফলে দেখো আমরা সেই একই রকমভাবে একটা 2 বাস্তব মান পাচ্ছি, যে বাস্তব মানটার সঙ্গে
এক্সের যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেটা ক্রমশ কমে 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 আসছে। এই ক্ষেত্রেও তাই, যদি আমরা যে কোনো একটা অতি ক্ষুদ্র বাস্তব সংখ্যা নিই, আমরা কিন্তু এক্সের সঙ্গে 2-এর ডিফারেন্সটা তার চাইতেও কমাতে পারবো। যে কোনো অতি ক্ষুদ্র বাস্তব সংখ্যার চাইতে আমরা যে সংখ্যাই ভাবি, এক্সের ভ্যালুটা আমরা এমনভাবে নিতে পারবো যেটা কিন্তু ওই অতি ক্ষুদ্র সংখ্যাটার চাইতেও এক্সের সাথে 2-এর ডিফারেন্সটা তার চাইতে কম করতে পারবো। এই যে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটা 2-এর অভিমুখী এইখানে, আর এইখানে এক্সটা কিন্তু সবসময় 2-এর থেকে একটু হলেও বেশি। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে গণিতের ভাষায় বলা হয় লিমিট এক্স টেন্স টু 2 + 0। এখানে একই রকমভাবে ওই +0 কথাটা ব্যবহার করা হয় যে এক্সের ভ্যালুটা অতি সামান্য হলেও 2-এর চাইতে বেশি, বা লেখা হয় লিমিট এক্স টেন্স টু 2+, এই প্রতীক দিয়ে লেখা হয়। তার মানে 2-এর চাইতে কমের দিক থেকে 2-এর দিকে টেন্ড করলে সেটা মাইনাস লিখছি, আর 2-এর বেশির দিক থেকে 2-এর দিকে টেন্ড করলে সেটাকে লিখছি প্লাস। তাহলে দেখো, এখানে আমরা যেটা বলছিলাম আগে, যে এই দুই ক্ষেত্রেই আমরা যে এক ইয়ের মতো চিহ্ন দেওয়া রয়েছে, এটাকে এপসাইলন বলা হয়। এপসাইলন যদি কোনো একটি অতি ক্ষুদ্র পূর্বনির্ধারিত ধনাত্মক সংখ্যা হয়, তাহলে মড অফ এক্স মাইনাস 2, মানে এক্স যদি 2-এর কম হয় বা বেশি হয়, তাদের যে ডিফারেন্স মড করে দিচ্ছি, মানে সবসময় একটা পজিটিভ নাম্বার চলে এলো, লেস দেন এপসাইলন করতে পারি আমরা। তখন আমরা লিখি যে এক্স টেন্স টু 2। তার কারণ দেখো, ওই মাইনাস আর প্লাস দুটোর দিক থেকেই ডিফারেন্সটার জন্য আমরা দুদিকেই যদি এমনটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুদিকটাকে মিলে আমরা তখন বলছি এক্স লিমিট এক্স টেন্স টু 2। এখন আমরা এই চলের যে সীমা, তার সংজ্ঞাটা একটু তাহলে কি দাঁড়ালো দেখে নিই। যে কোনো বাস্তব চলরাশি এক্স যদি একটি বাস্তব সংখ্যা এর নিকটবর্তী মানসমূহ গ্রহণ করতে করতে এর দিকে এমনভাবে অগ্রসর হয় যে পূর্বনির্ধারিত কোনো ধনাত্মক অতি ক্ষুদ্র সংখ্যা এপসাইলন, অতি ক্ষুদ্র, যত খুশি আমরা একটা যদি এপসাইলন ধনাত্মক সংখ্যা নিয়ে নিই, বাস্তব সংখ্যা, তাহলে আমরা এক্স মাইনাস এ কে কিন্তু ওই এপসাইলনের থেকে, মড অফ এক্স মাইনাস এ কে এপসাইলনের থেকে ছোট করে নিতে পারবো। তাহলে সেটা যদি হয়, তাহলে বলবো এক্স টেন্স টু এ। এখন একটু মনে রাখা দরকার যে এক্স টেন্স টু এ, এটার অর্থটা কি। এক্স টেন্স টু এ বলতে আমরা বুঝি এক্স কিন্তু এ নয়, এক্স নট ইকুয়ালস টু এ, এবং তার মানে এক্স মাইনাস এ তার মড সেটা 0 নয়। 0 যদি নাও হয়, এই ডিফারেন্সটা কিন্তু এক্স মাইনাস এ, মড অফ এক্স মাইনাস এ, এইটা কিন্তু শূন্যের খুব কাছাকাছি, একদম উপেক্ষণীয়ভাবে ক্ষুদ্র বা নগণ্য। এই ডিফারেন্সটা একদম মানে নেগলিজেবল যাকে বলে, নগণ্য, অতি ক্ষুদ্র, এই এক্স মাইনাস এ যে ডিফারেন্সটা। কিন্তু এক্স টেন্স টু এ মানে এ নয়, এক্স নট ইকুয়ালস টু এ। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। চলের সীমার জ্যামিতিক প্রকাশ আমরা দেখি ছবিতে, যে জিনিসটা কি দাঁড়াচ্ছে, কিভাবে বিষয়টা আসছে। দেখো, এখানে আমরা একটা সংখ্যা রেখা টেনেছি, এক্স ড্যাশ এ, এক্স ড্যাশ এক্স, এক্স ড্যাশ এ এক্স। এখানে এ বিন্দুটা দিয়ে আমরা বলছি যে এটা হলো এক্স ইকুয়ালস টু 2 বিন্দুটা।
এক্স এক্স ড্যাশ, এই এ বিন্দুটা হলো এক্স সমান 2 বিন্দুটাকে প্রকাশ করছি। এবার বাঁ দিকটা দেখো, তার বাঁ দিকটাতে A1 A2 A3 এরকম করে যে বিন্দুগুলো রয়েছে সেগুলো এক্সের মানগুলো বলছি 1.9 1.99, যেটা আগে আমরা ধরেছিলাম 1.999 এই বিন্দুগুলো এইভাবে আস্তে 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 আগাচ্ছে। আর B1 B2 B3গুলো ডান দিক থেকে 2-এর দিকে আসতে চাইছে, যেমন 2.1 2.01 2.001 এইসব বাস্তব মানগুলোকে প্রকাশ করছে। তাহলে দেখো এখানে A1 A2 A3 এই যে বিন্দুগুলো, এগুলো এক্স চলরাশিটি বাম দিক থেকে ক্রমশ এ এর দিকে, মানে এক্স সমান 2-এর দিকে তার যে নিকটবর্তী হচ্ছে, পরপর পরপর যাচ্ছে। এই যে A1 A2 A3 এইরকম করে আস্তে 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 এটা 2-এর দিকে যেতে চাইছে, তাই তো? তাহলে আমরা এইখানে যে ডিফারেন্সটা সেটা উপেক্ষণীয় হলেও 2-এর থেকে কিন্তু এক্সের ভ্যালুটা কম। এই যে বিষয়টা, এইটাকেই বলছি আমরা এক্স টেন্স টু 2 মাইনাস। ঠিক একই রকমভাবে ডান দিকে B1 B2 B3 সেইটা ধীরে ধীরে এর দিকে আসতে চাইছে, এই যে এর দিকে B1 B2 B3 করে এর দিকে আসতে চাইছে। এই বিষয়টাকেই আমরা বলছি এক্স টেন্স টু 2 প্লাস। ডান দিকে যখন থাকছে, ডান দিকটাতে যখন থাকছে সেটা 2-এর থেকে বেশি, সেই জন্যই 2 প্লাস বলছি। এরপর আসি অপেক্ষক বা ফাংশানের লিমিট, সীমা। অপেক্ষকের সীমা বা ফাংশানের যে লিমিট, সেই বিষয়টা কি সেইটা নিয়ে একটু আমরা আমাদের মূল বিষয় যেটা আর কি, আমরা অ্যাকচুয়াল তো ফাংশানেরই লিমিট করতে চাইব, যে আমাদের ভেরিয়েবলের যে কোনো একটা পয়েন্টের দিকে টেন্ড করলে ফাংশনটা সেই রকম একটি বাস্তব সংখ্যার দিকে টেন্ড করছে কিনা সেটা দেখাটাই আমাদের কাজ। একটা উদাহরণ নিয়ে নিই প্রথমে ফাংশনের একটা, যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 যখন এক্স নট ইকলস টু 2। নট ইকলস টু 2তে এই অপেক্ষকটা তো হবে না, এটার অন্য ভ্যালু থাকতে পারে, সেটা আমাদের দরকার নেই এখানে। যে এক্স নট ইকলস টু 2-এতে আমাদের এফ অফ এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এখানে দেখো এক্স যেহেতু নট ইকলস টু 2, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এইটার মানে হলো এফ অফ এক্স সমান এক্স প্লাস 2, কারণ উপরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দিতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2টা উপর নিচে কেটে গেল, তাহলে এক্স প্লাস 2 রইল, তাই তো? তাহলে এফ অফ এক্স সমান কিন্তু এক্স প্লাস 2। তাহলে আমরা এখন দেখি যে এক্স যখন বাম দিক বা ডান দিক থেকে 2-এর নিকটবর্তী হতে থাকে, তখন এক্স আর এফ এক্সের যে অনুরূপ মানগুলো আমরা যেমন 2 দিয়েই একটু অনেকবার দেখলাম, সেভাবে দেখি এফ এক্সের মানগুলো তার জন্য কী রকম আছে। একটা ছক করে নিয়েছি। এক্সের মানটা বাঁ দিক থেকে যখন 2-এর থেকে কমের দিক থেকে, এক্সের মান যদি দেখো 1.9 হয়, তাহলে এফ এক্সের মান হবে 3.9। এক্স যদি 1.99 হয়, এফ এক্স হবে 3.99। এক্স যদি 1.999 হয়, এফ এক্স 3.999। এরকমভাবে 4টে 9 হলে 3.49 হবে। এক্স যদি 1.5টা 9 হয়, এফ এক্সও 3.5টা 9 হবে। তাহলে এখানে নিশ্চিত বুঝতে পারছো এফ এক্স যদি 2-এর দিকে ট্রেন্ড করছে বাঁ দিক থেকে, তাহলে এফ এক্সও কিন্তু ট্রেন্ড করতে চাইছে কোন সংখ্যার দিকে? 4-এর দিকে। 3.9 3.99 3.999 3.999 এরকমভাবে কার দিকে ট্রেন্ড করছে এফ এক্সটা? 4-এর দিকে। ঠিক ডান দিকটাতে দেখি, ডান দিক থেকে 2-এর থেকে বেশির জন্যে এক্স যদি 2.1 হয়, তাহলে এফ এক্স 4.1। এক্স যদি 2.01 হয়, এফ এক্স 4.01। এক্স যদি 2.001 হয়, এফ এক্স 4.001। এইভাবে চলতে থাকবে। এই ক্ষেত্রেও দেখো ডান দিক থেকে, মানে এক্স যদি
2-এর থেকে বেশি থেকে 2-এর দিকে টেন্ড করে, তাহলে এফএক্সও কিন্তু 4-এর চাইতে সামান্য বড় হলেও সেটাও কিন্তু 4-এর দিকেই টেন্ড করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, এই তালিকা থেকে আমরা বুঝতে পারছি এক্সের মান বাঁ দিক বা ডান দিক থেকে 2-এর খুব নিকটে আনতে পারলে এমন একটি সংখ্যা 4 পাওয়া যাচ্ছে যেখানে f(x-4) এর মড, তার ডিফারেন্সটা যত খুশি আমরা ছোট করতে পারছি। এক্সটাকে যত আমি 2-এর কাছে আনতে চাইছি, এফএক্সটা কিন্তু 4-এর সঙ্গে ডিফারেন্সটা তত আমরা ছোট করে নিতে পারছি। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারছি 4টাই হলো এফএক্সের সীমা। এক্স টেন্ডস টু 2a-তে এফএক্সের সীমা হলো 4। এইরকম এক্সের বাঁ দিক থেকে 2-এর নিকটবর্তী মানের জন্য এফএক্সের মান যে বাস্তব সংখ্যার দিকে যেতে চাইবে, এফএক্সের সেই মানটিকেই বলা হয় বামপক্ষের সীমাস্ত মান। আবার এক্সের মান ডান দিক থেকে 2-এর দিকে যত নিকটবর্তী হতে চাইবে, মানে 2-এর থেকে বেশি থেকে যে 2-এর দিকে যেতে চায়, টেন্ড করে, তাহলে এফএক্সের মানটাও ডান দিক থেকে কিন্তু 4-এর দিকে যেতে চাইছে। মানে এই যে ভ্যালুটা, সেইটাকে বলা হয় এফএক্সের ডানপক্ষের সীমা, ডানপক্ষের সীমাস্ত মান। এখন দেখো আমরা এখানে পাচ্ছি যে x=a বিন্দুতে এফএক্সের যে বামপক্ষের সীমাস্ত মান, সেটাকে আমরা কিভাবে লিখব? সেইটাকে আমরা লিখব যে লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স। আর x=a বিন্দুতে এফ অফ এক্সের ডানপক্ষের সীমাস্ত মান, সেটাকে লিখব লিমিট x টেন্ডস টু a প্লাস এফ অফ এক্স। এখন যদি কোনো বিন্দুতে বামপক্ষের সীমা এবং ডানপক্ষের সীমা এই দুটো সমান হয়, বামপক্ষের সীমা সমান ডানপক্ষের সীমা হয়, তাহলে বলা হবে ওই বিন্দুতে ওই যে অপেক্ষকটার অস্তিত্ব আছে। বামপক্ষের সীমা এবং ডানপক্ষের সীমা অপেক্ষকটার যদি সমান হয়, তাহলে বলতে পারবো ওই বিন্দুতে অপেক্ষকটার সীমাস্ত মান আছে। যেমন আগের উদাহরণটাতে আমরা দেখতে পেলাম যে x=2 বিন্দুতে এফএক্সের বামপক্ষের সীমা সমানই ডানপক্ষের সীমা, সমান হলো 4। তাই x=2 বিন্দুতে এফএক্সের যে সীমার অস্তিত্ব আছে এবং সেই মানটা হলো 4। আমরা আগেরটাতে পেয়েছি যে বামপক্ষের সীমাস্ত মানও 4, ডানপক্ষের সীমাস্ত মানও 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি সীমার অস্তিত্ব আছে এবং সেই মানটা হলো আমাদের 4। তাহলে যদি কোনো অপেক্ষকের কোনো নির্দিষ্ট বিন্দুতে লিমিট থাকতে হয়, সীমাস্ত মান থাকতে হয়, তাহলে তার বামপক্ষের সীমাস্ত মান থাকতে হবে, একটা বাস্তব মান থাকতে হবে, ডানপক্ষের সীমাস্ত মানও একটা বাস্তব মান থাকতে হবে, মানে দুটোরই অস্তিত্ব থাকতে হবে এবং তার সাথে সাথে দুজনকে সমান হতে হবে। তবে আমরা বলতে পারবো যে কোনো বিন্দুতে ওই অপেক্ষকটার সীমাস্ত মান আছে। তাহলে একই রকমভাবে আমরা যদি বলি যে কোনো বিন্দুতে সীমাস্ত মান নেই বা সীমার অস্তিত্ব নেই, বলতে গেলে কী দেখাতে হবে? হয় সেটা বামপক্ষের সীমার অস্তিত্ব নেই হতে পারে, অথবা ডানপক্ষের সীমার অস্তিত্ব নেই হতে পারে, অথবা দুটোর অস্তিত্বই আছে, তারা সমান নয় হতে পারে। বোঝা গেল? তাহলে সীমার অস্তিত্ব থাকা মানে বামপক্ষ এবং ডানপক্ষের সীমার অস্তিত্ব থাকতে হবে এবং তাদেরকে সমান হতে হবে।
এদের তিনটে হলে তবে সেখানে সীমাস্ত মান আছে বলছি, তাহলে নেই মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি ঘাটতি দেখা দেয় তাহলেই সীমার অস্তিত্ব নেই। এরপর একটু ছবিতে দেখে নিই, যে এই যে কথাগুলো বলছি একটু ছবিতে বুঝে নিই যে কখন সীমার অস্তিত্ব থাকে কখন থাকে না। প্রথম একটা অপেক্ষকের ছবি দেখো, এই অপেক্ষকটা হলো এফ অফ এক্স সমান মড এক্স। এফ অফ এক্স সমান মড এক্স মানে বুঝতেই পারছো যে এক্স এর পজিটিভ মানের জন্য সেটা এক্স, আর এক্স এর নেগেটিভ মানের জন্য মাইনাস এক্স। তার যে ছবিটা হয় দেখো, পজিটিভ এক্সটার জন্যে সেটা এক্স অক্ষের পজিটিভ দিকটার সাথে 0 থেকে একটা 45 ডিগ্রি কোণ করে থাকে, আর এক্স এর নেগেটিভ পার্টটার জন্যে এক্স এর নেগেটিভ পার্টটার দিক যে অক্ষটা রয়েছে 0-তে তার থেকে একটা 45 ডিগ্রি কোণ করে থাকে। একটা ভি এর মতো আকারের একটা ছবি আমরা পাই। এইখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস বাঁ দিকটাতে সেটা কিন্তু আমার ওয়াই অক্ষেরও শূন্যর দিকেই সেটা পরপর পরপর টেন্ড করছে। দেখো এই যে যেমন যত যাচ্ছে আমার 0-র কাছাকাছি এক্সের ভ্যালুটা, তত কিন্তু সেটাও 0-র কাছাকাছি চলে যাচ্ছে। আর ডানপক্ষের সীমাটার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে আমরা দেখো এই দিক থেকে আস্তে 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 যত 0-র দিকে আগাচ্ছি তত ওয়াই অক্ষেও কিন্তু 0-র দিকেই সেটা আগিয়ে যাচ্ছে। এসে দেখো দুটো মুখ এক জায়গাতে হয়ে গেছে, এই জায়গাটা এক জায়গাতে এসে মিশেছে। তাহলে এইটা থেকে বলতে পারছি আমরা যে এইখানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্সের সীমার অস্তিত্ব আছে, এবং এই যে 0 বিন্দুতে যেটাতে এসে মিশতে চাইছে সেইটা হলো এফ এক্স সমান 0, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান 0, তার মানে লিমিটটার ভ্যালু হলো 0। আর একটা ছবি দেখি, এই যে অপেক্ষকটা, এই অপেক্ষকটা হলো এফ অফ এক্স সমান মড এক্স বাই এক্স। এখানে এক্স নট ইকুয়ালস টু 0 মানে এরপরে আমরা যদি পজিটিভ দিকটা ধরি তাহলে মড এক্স হচ্ছে এক্স, কাটাকাটি করে 1, দেখো আমরা এই দিকটা পাচ্ছি 1, এই যে এফ এক্সের মানটা 1 এক্সের পজিটিভ দিকের জন্য, আর নেগেটিভ দিকের জন্য মড এক্সের মান মাইনাস এক্স বাই এক্স, তাহলে -1। দেখো এই যে নেগেটিভ পার্টটাতে কিন্তু -1। তাহলে এখানেতে দেখো লেফট হ্যান্ড লিমিটটা মানে যত আমি এক্সটা 0-র দিকে যেতে চাইছি তত কিন্তু এফ এক্সটা যেতে চাইছে -1-এর দিকে, আর পজিটিভ দিক থেকে কিন্তু এফ এক্সটা যেতে চাইছে +1-এর দিকে। তার মানে রাইট হ্যান্ড লিমিট হয়ে গেল +1 আর লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল কিন্তু -1। দুটো মুখ কিন্তু এক জায়গায় এলো না, এই দুটো মুখ কিন্তু দুদিকে যেতে চাইছে, একজন -1-এর দিকে আর একজন +1-এর দিকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এফ এক্সের সীমার অস্তিত্ব নেই। এটাতে আমরা মোটামুটি পরিষ্কার বুঝতে পারলাম বিষয়টা, যে কখন থাকে আর কখন থাকে না। যে বিন্দুটাতে চাইছি, যে বিন্দুটাতে আমরা সীমাস্ত মানটা দেখতে চাইছি তার বাঁ দিক থেকেও কি যে ভ্যালুতে যেতে চাইছে এফ এক্সটা, ডান দিক থেকেও সেই ভ্যালুতেই আসতে চাইছে কিনা, একই জায়গায় এসে মিট করতে চাইছে কিনা। যদি এক জায়গায় মিট করতে চাই তবে সীমার অস্তিত্ব থাকে, আর এক জায়গায় যদি মিট না করতে চাই, দুজন দু জায়গায় দিকে চলে যায়, তাহলে কিন্তু সেইখানে সীমার অস্তিত্ব থাকবে না। এবার একটু দেখে নিই যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স আর এফ অফ এ ফাংশনাল ভ্যালু, এই দুটোর মধ্যে পার্থক্য। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এই প্রতীক দ্বারা এ এর অতি নিকটে, কিন্তু এক্স নট ইকুয়ালস টু এ নয়, এক্সের মানের জন্য মানে খুব অতি নিকটে, যে এ এর অতি নিকটে যে এক্সের মানের জন্য এফ এক্সের সীমাস্ত মানকে বোঝায় আমরা যেটা বলছি। আর এফ অফ এর মান সেখানে কিন্তু কোনো বিবেচ্য নয়, ওই লিমিট বের করার জন্য এফ অফ এ কত সেটার মান বিবেচ্য নয়।
সেটা মানটা কত হবে সেইটাই হবে, নাকি অন্য হবে, নাকি এফ অফ এ আদেও নেই, সেটা অসংজ্ঞাত, কোনো কিছুই বিবেচ্য নয়, সেটা যাই হোক, যা খুশি হতে পারে। এই হলো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স আর এফ অফ এর মধ্যে তফাৎ। এরপর আমরা বিশেষ কয়েকটা অবস্থা জেনে নিই। এই যে এফ অফ এ আর লিমিট, এই দুটো বিষয় নিয়ে কয়েকটা অবস্থা। এমন বিষয় আসতে পারে যেখানে লিমিটটা নির্ণয় করা যায়, কিন্তু এফ অফ এটা অনির্ণয় হতে পারে, হতেই পারে। আবার এর উল্টোটাও হতে পারে, যে এফ অফ এর একটা বাস্তব মান আছে কিন্তু লিমিটটা অনির্ণেয়, সেটাও হতে পারে। কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হলে তো লিমিট থাকবে না, বা লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিটের একটা যদি অস্তিত্ব না থাকে তাহলেও থাকবে না। তার মানে এফ অফ এর অস্তিত্ব থাকলেও লিমিটটার অস্তিত্ব নাও থাকতে পারে। এফ অফ এ আর এফ অফ মানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই দুটোর বাস্তব মান আছে, দুজনেরই মান আছে, কিন্তু তারা সমান নয়, নাও হতে পারে সমান নয়। আবার এমনটাও হতে পারে যে এফ অফ এ আর লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এদের দুজনেরই বাস্তব মান আছে এবং তারা সমান, মানে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু দুটো সমান, এটাও হতে পারে। আবার হতে পারে যে এদের দুজনের মধ্যে মানে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু দুজনেই অনির্ণেয়, কোনোটারই অস্তিত্ব নেই, এটাও হতে পারে। ফাংশনাল ভ্যালু আছে লিমিটিং ভ্যালু নেই, হতে পারে। লিমিটিং ভ্যালু আছে ফাংশনাল ভ্যালু নেই, সেটাও হতে পারে। লিমিটিং ভ্যালু আছে ফাংশনাল ভ্যালু আছে কিন্তু তারা আলাদা, মানটা আলাদা, সেটাও হতে পারে। দুজনেরই বাস্তব মান আছে এবং তারা সমান, সেটাও হতে পারে। আবার ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু কোনোটারই অস্তিত্ব নেই, সেটাও হতে পারে। এগুলো তোমরা যখন অঙ্ক করবে, অঙ্ক করতে গিয়ে এইগুলোর তোমরা যে বিভিন্ন ক্ষেত্রে তোমরা এগুলো দেখতে পাবে, এগুলো আসতেই পারে, সেখানে চমকে যাওয়ার কিছু নেই। এরপর একটি গুরুত্বপূর্ণ ফল দেখে নিই লিমিট সংক্রান্ত। যদি এফ এক্স একটা ধ্রুবক অপেক্ষক হয়, মানে এফ অফ এক্স সমান যদি সি হয়, সি একটা বাস্তব সংখ্যা টেন্স টু আর, সেই যে এফ এক্স একটা কনস্ট্যান্ট ফাংশনের লিমিট, সেটা ওই কনস্ট্যান্ট সংখ্যাটাই হয়। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ এফ এক্সের মান বলেছি সি, সমান সি হয়। সীমার বীজগাণিতিক উপপাদ্য লিমিটের। আমরা কতগুলো বিষয় দেখব, সেগুলো একটু মাথায় রাখতে হবে। যদি আমরা কোনো অপেক্ষকের সাথে বা ফাংশানের সাথে একটা কনস্ট্যান্ট নাম্বার কে গুণ থাকে, সেটা লিমিটের ভিতরে থাকলে আমরা সেটাকে লিমিট থেকে বাইরে, ওই ধ্রুবক সংখ্যাটাকে বাইরে বের করে এনে বাকিটার লিমিট করতে পারি। আর দুটো ফাংশানের জন্য যদি যোগ বা বিয়োগ থাকে, তাহলে সেটাকে আলাদা আলাদা করে আমরা লিমিট করতে পারি। মানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স যদি থাকে, তাহলে আলাদা করে এফ এক্সের লিমিট প্লাস মাইনাস জি এক্সের লিমিট, এটা আমরা করতে পারি। গুণ থাকলে দুটো ফাংশনের গুণের লিমিট মানে কিন্তু দুটো লিমিটের গুণ করতে পারি। মানে এফ এক্স আর জি এক্সের যদি গুণ থাকে, তাহলে কিন্তু আমরা সেটা এফ এক্সের লিমিট আর জি এক্সের লিমিটের গুণ করতে পারি। একই রকমভাবে ভাগ থাকলেও আলাদা আলাদা করে ভাগ হিসেবেই লিমিট করতে পারি। লিমিট এফ অফ এক্স বাই লিমিট জি অফ এক্স করতে পারি। তবে সেই ক্ষেত্রে নিচেটা মানে হর যেটা, ওই পার্টটা কিন্তু নন জিরো হতে হবে। আর একটা হচ্ছে ফাংশনের যদি ফাংশন হয়, তার যদি লিমিট করি, মানে এফ অফ জি এক্স এফ অফ জি অফ এক্স, তার লিমিট করা মানে আমি কিন্তু সেই ক্ষেত্রেও আমি ওই জি অফ এক্স পার্টটাতে গিয়ে লিমিটটা করতে পারি। এফটাকে বাইরে রেখে লিমিটটাকে ভেতরে ঢুকিয়েও কিন্তু লিমিট আমরা করতে পারি। এই বিষয়গুলো লিমিট করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে।
এরপর লিমিটের কতগুলো প্রয়োজনীয় সূত্র। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স বা লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই এক্স, এইগুলো হচ্ছে সমান 1। একই রকমভাবে ইনভার্স দিয়ে হলেও সাইন ইনভার্স এক্স বাই এক্স বা ট্যান ইনভার্স এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 সেটাও 1। তারপর একটা হচ্ছে লগ বেস ই, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স সমান 1। লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান লগ এ বেস ই হবে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান 1। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন বা মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। আর লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, ঠিক একইভাবে যদি আমি এক্সের জায়গায় 1 বাই এক্স বসাই তাহলে যেটা আছে লিমিট, তখন তো এক্স টেন্স টু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ সমান হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটা সমান কিন্তু ই। আর একটা হলো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স সমান হলো এম। এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটার প্রমাণগুলো রেখে আমি আর এই পাঠটাকে বড় করতে চাইনি, তার কারণ তোমরা তোমাদের যে কোনো পাঠ্য বইয়ে তোমাদের লিমিটের শুরুতে দেখবে এই যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর প্রমাণ কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। সেই জন্য আমি আর এই প্রমাণগুলো রেখেই পাঠটাকে ভারী করছি না, তোমরা সেই প্রমাণগুলো বই থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে, বা লিমিটের যা যা বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো তোমরা দেখে নাও ভিডিওতে। তারপরে আমার যে এই পাঠ যেটা হলো সেটা দেখবার পর তোমরা পাঠ্যপুস্তকের এই অংশটা মন দিয়ে পড়ো, থিওরি পড়বার অভ্যাস তৈরি করো। অঙ্ক করবার আগে একদম মেকানিক্যালি অঙ্ক না করে প্রথমে থিওরি পার্টটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি সেই জন্যই ওই জায়গাটার উপরে জোর দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গাটা তোমরা প্রথমে ভালো করে দেখে নাও, তারপর পাঠ্য বইয়েতেও অবশ্যই ওই অংশটি মন দিয়ে পড়ো, বুঝবার চেষ্টা করো। তারপর উদাহরণে যাও, উদাহরণে কিভাবে অঙ্কগুলো করে দেওয়া থাকছে সেটা দেখো। দেখবার পরে তোমরা বাড়িতে অনুশীলনীর যে অঙ্কগুলো আস্তে 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 শুরু করো। দেখো তোমাদের কনসেপশনের জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এই কিছু কথা বললাম বলে আজকের পাঠ তাহলে আমি এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখানেই আমার পাঠ শেষ হলো।